সব তর্কের অবসান ঘটিয়ে বিশ্বকাপে আবারও লিওনেল মেসি ম্যাজিক। অস্ট্রিয়ার জালে জোড়া গোলে নতুন করে ইতিহাস লিখলেন লিও। তবে একই দিনে আবারও জোড়া গোলে আলো কেড়েছেন আরও দুই সুপারস্টার এমবাপ্পে ও হালান্ড। আর্জেন্টিনার পর জয় পেয়েছে নরওয়ে ও ফ্রান্স, আর জর্ডানকে হারিয়ে নকআউটে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আলজেরিয়া। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল, প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত, আর আমার সঙ্গে আবারও ওয়েলকাম ব্যাক তপু বর্মন। থ্যাংক ইউ সো মাচ। এমন একদিনে ব্যাক করেছেন আপনি, আবারও ঘুরে ফিরে হয়তো লিওনেল মেসি আর আর্জেন্টিনার কথাই বলতে হবে আপনাকে। অবভিয়াসলি, কারণ কালকে আসলে যেভাবে তারা খেলেছে গোটা দল, আমি বলবো যে আসলে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স থেকে আমার কাছে কালকে মনে হয়েছে যে অ্যাজ এ টিম হিসেবে যে আসলে আর্জেন্টিনা কতটা স্ট্রং রাইট একটা অপোনেন্ট এই ওয়ার্ল্ড কাপে, আসলে এটা তারা অলরেডি প্রমাণ করে দিয়েছেন। কারণ ফার্স্ট ম্যাচ এবং গতকালকের ম্যাচ টোটালি ডিফারেন্স ছিল, এবং অস্ট্রিয়া টিম আসলে অন্য লেভেলের ফুটবল প্লেয়ার আছে এবং তারা অন্য লেভেলের ভাবে খেলেছে, রাইট। স্পেশালি অনেক আনকমফোর্টেবল ফেস করতে হয়েছে, স্পেশালি আর্জেন্টিনার ফার্স্ট হাফে। আপনার গতির সঙ্গেও পেরে ওঠে নাই, তার সাথে আপনার ওনাদের তো একটা ফিজিক্যালি অ্যাডভান্টেজ থাকেই, এবং তারা আসলে আমার কাছে মনে হয় যে যখন পেনাল্টি মিস হলো মেসি, তারপর থেকে আসলে গোলটার আগ পর্যন্ত অস্ট্রিয়া খুব ভালো ফুটবল খেলেছে একেবারে। দেখার মতো। আমরা ম্যাচ সিনারিও একে একে একটু দেখার চেষ্টা করব, যা কিছু ঘটেছে তা, অর্থাৎ আর্জেন্টিনা যে 2-0 গোলে জিতলো অস্ট্রিয়ার বিপক্ষে, দুটো গোলই লিওনেল মেসির, তবে পেনাল্টি মিস সেগুলোর ঘটনা ঘটেছে। ম্যাচের মূল যে ঘটনা প্রথমেই ঘটেছিল পেনাল্টি পাওয়ার আগে, অর্থাৎ ফাউলটা, লাউতারের যে ফাউলটা, আমরা একটু ভিডিও ক্লিপগুলো যদি দেখতে পারি, কারণ অনেকেই বলছেন, যেটা হয় স্বাভাবিকভাবে ব্রাজিল সমর্থক থেকে শুরু করে তার বাইরেও আমরা যদি টেকনিক্যাল জায়গায় বলি, অনেকে বলছেন যে এটা ফাউল হয়তো হয়নি, এরকম কারো কারো মতামত থাকতে পারে, কিন্তু দুজন ট্যাকেল করেছিল। আমরা সেই জায়গায় যাওয়ার আগে একটু তাহলে ম্যাচ স্টার্টটাও একটু দেখে নিই। ম্যাচ স্টার্ট দেখে নিই আমরা। শট 12টা কতটা টাফেস্ট অপোনেন্ট ছিল আসলে অস্ট্রিয়া। শটস অন টার্গেট 3-2 আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া। 54 বল পজিশনে আমরা দেখছি সেখানে, সুতরাং বলা যায় যে তারাও অলমোস্ট সেম 46। পাসেস 539, 440, 90% পাস অ্যাকুরেসি, যেখানে আর্জেন্টিনার ওদেরও 87%। ইয়েলো কার্ডও দুটো, রেড কার্ড ছিল না, তবে অফসাইড দুটো আর্জেন্টিনার হয়েছে, এবং কর্নার 3টা পেয়েছিল অস্ট্রিয়া, একটা পেয়েছে আর্জেন্টিনা। তবে হ্যাঁ, এই যে ফাউল করেছে 13টা, কিন্তু কতটা ফিজিক্যাল গেমও হয়েছে বোঝা যায়। একটা সমানে সমানে টক্কর হয়েছে কালকে। আসলে লিটারেলি আপনার অস্ট্রিয়ার প্লেয়াররা কান্না করতেছিল মাঠে। আপনি হয়তো বা দেখছেন যে ফার্নান্দেস, ম্যাকালিস্টার, রড্রিগো দি পল, এখান দিয়ে মলিনা, তো ওদের যে ট্যাকেলগুলো ছিল কালকে, আপনার মানে শব্দ হচ্ছিল বড় স্ক্রিনে। কালকে খেলা দেখেছি, আসলে যে সাউন্ডটা, এটা আসলে রিয়েল মনে হয়েছিল, মনে হচ্ছিল মাঠে। তো এই যে এরকম যে মেন্টালিটি সেট এখন আর্জেন্টিনার, এবং তাদের স্পেশালি মিডল জোনটা, আপনি যদি আমরা যদি তাদেরকে ডিসকাস থেকে মিসিং করি, আসলে আমি মনে করব যে তাদের ছাড়া আর্জেন্টিনা টিম চলবে না। আপনি তাদের পারফরমেন্স এবং তাদের ডেডিকেশন, তাদের হার্ড ওয়ার্ক রেট, যেটা কিনা আসলে মেসির জন্য ভেরি ইজি। তো সেই ক্ষেত্রে আমি বলবো অস্ট্রিয়া কিন্তু কালকে আসলে ম্যাচটা একটা সময় যে আমার মনে হচ্ছিল যে গোল দিয়েই ফেলবে। 2-3টা সুযোগ কিন্তু আপনার ক্রিয়েট করেছিল ফার্স্ট হাফে। তো সেই ক্ষেত্রে আপনার যেটা আমরা জানি সবসময়, একটা চান্স পাইলে মেসি একটাই গোল করে দেয়, এরকমটাই করেছে। তারপরে তারা ম্যাচ থেকে আউট হয়নি, কিন্তু সেকেন্ড হাফে শুরুটা কিন্তু তারা ভালো করেছেন, আর একদম ম্যাচের শেষ মোমেন্টে যায় মেসির সেকেন্ড গোল। আসলে ওই সব জায়গা থেকে আপনার মেসির পায়ে ঘুরে ফিরে বল আসে, এটা আমরা দেখেছি। কিন্তু ওভারঅল আর্জেন্টিনা খুবই ভালো খেলছে। একেবারে আমরা মেসি ভার্সেস অস্ট্রিয়াও দেখতে পারি, কারণ মেসি আসলে যেটা করেছে অস্ট্রিয়ার সঙ্গে, সেটা আবার আলাদা একটা ডিবেট হতে পারে। লিওনেল মেসি ভার্সেস অস্ট্রিয়া, বল টাচেস 71, তিনি 90 মিনিটস ফুটবল খেলেছেন পুরো মাঠ জুড়ে, দুটো গোল, এক্সপেক্টিং গোলও সেই দুটোর কাছাকাছি 1.8 অন, 7টা শট, 4টা অন টার্গেট, গোল হয়নি। দ্বিতীয় গোলের সময়ই তো কতবার অন টার্গেট হলো, একাধিকবার আমরা 2 বিগ চান্সেস ক্রিয়েটেড দেখছি। সাকসেসফুল ড্রিবলও 4টার মধ্যে 3টা, ডুয়েলস 15টার মধ্যে 9টা তিনি জিতেছেন, ট্যাকলস 2 এবং 9.2 সোফা স্কোর রেটিং, এবং সেটা প্রথম ম্যাচে 10-এর পর 9.2, অর্থাৎ মেসি 9.2, এটা মানে এই রেটিং কিন্তু ভাই একদম মানে
লাইক এখন হালান করবে, এমবাপে করবে, এই এজের প্লেয়াররা করবে, কিন্তু সে কন্টিনিউ মানে তার পারফরমেন্স যে এরকম একটা লেভেলে রেখেছেন ধারাবাহিকভাবে, আসলে এই লেভেলটা মানে আসলে তার জন্যই স্যুট করে। ইভেন দো আপনি যদি যত কিছু দেখাইলেন, আসলে 71টা টাচ করা এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। এবং কালকে এক্সট্রা এফোর্ট তার দেয়া লেগেছে, যেটা আলজেরিয়া ম্যাচে লাগেনি। অস্ট্রিয়া বলেই তাকে এক্সট্রা এফোর্ট দেয়া লেগেছে। কিন্তু এটা একটা আর্জেন্টিনার জন্য ধরেন, এটা আমার কাছে মনে হয়েছে একটা বড় ম্যাচ, এবং অস্ট্রিয়ার সাথে খেলাটা তাদের জন্য খুবই ভালো হয়েছে। আপনি দেখেছেন যে আফটার দ্য ম্যাচ স্কোলানি কিন্তু ডাইরেক্ট ড্রেসিং রুমে চলে গেছে, হয়তো তার মাথায় কি কাজ করেছে বা এখন থেকেই কোন ধরনের প্ল্যান সেট করবে, এটা কিন্তু আসলে আমরা গত ওয়ার্ল্ড কাপেও দেখেছি। এটা কিন্তু আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এই সেকেন্ড রাউন্ডে ধরেন। আর এই যে হিস্ট্রি, মানে প্লেয়ার্স টু স্কোর 4+ গোলস ইন 3+ ওয়ার্ল্ড কাপস, সেখানে 14তে 4 গোল, 22-এ 7 গোল, 26-এ এখন পর্যন্ত তো 4 নয় 5 হয়ে গেছে, এটা প্রথম গোলের পরের রেকর্ড। এবং তারপরে তিনি এগোচ্ছেন তার মতো করে। ক্লোসা 2-এ 5 গোল করেছিলেন, 6-এ 5 গোল এবং 10-এ 4 গোল। সুতরাং 4 গোল প্লাস হওয়াটাই তো ওয়ার্ল্ড কাপে একটা কঠিন হয়ে যায়। সেখানে লিওনেল মেসির টানা সেই 14 থেকে 14, 22 এবং 26 যেভাবে তিনি 7 গোল, 5 গোল, এবারে 4 গোল করছেন টুর্নামেন্টে, এটা আসলে ওয়ার্ল্ড টাইম লিডিং ওয়ার্ল্ড কাপ গোল স্কোরার। সেটা তো 16 পেরিয়ে 17 পেরিয়ে 18তে অলরেডি চলে গেছে। আসলে এটা আমার কাছে মনে হয় যে মানে সব মানসিক ভাব এবং মেন্টাল সেট, যে কিনা আপনার যে আমি পারবো, আমি কেন পারবো না, এরকম চিন্তা ভাবনা, এবং তার সাথে আপনার ধরেন যে আসলে তার যে ডেডিকেশন এবং তার যে ভালোবাসা ফুটবলের প্রতি, এটা আসলে মানে সে মানে আমি অ্যাজ এ প্লেয়ার বলতে পারি যে সে আর কি এতটাই ভালোবাসে ফুটবলকে, এত মানে এর জন্যই সব কিছু পসিবল। আমরা কালকে ম্যাচের সিনারিওগুলো একে একে দেখবো। অর্থাৎ প্রথম যে সুযোগটা তৈরি হয়েছিল ফাউলে, পেনাল্টির, সেই ফাউলটা যদি দেখি, যেটা নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম, সেই ভিডিওটা লাউতারোর আমরা দেখবো। দুজন আসলে ডিফেন্ডার এসে লাউতারোকে যে ট্যাকল করার চেষ্টা করেছিলেন দুই পাশ থেকে, এবং তারপরে তিনি ডিবক্সে ঢোকার পরই পড়ে গেলেন, এবং এরপরে রেফারি যে ভিএআর বা রিভিউ দেখে সব কিছু বিবেচনায় এটাকে ফাউল গণ্য করা হয়েছে। নাম্বার 4 তিনি বলের দিকে ছিলেন, কিন্তু আরও একজন ওপাশ থেকে এসে নাম্বার 5 তিনিও ট্যাকল করলেন। তো এটা কি ক্লিয়ার ফাউল ছিল কি না? আপনি দেখেন এখন এই যে সিচুয়েশনটা, কেউ কিন্তু বলেই টাচ করতে পারে নাই। আফটার দ্য কিকিং লাউতারোর পায়ে মারার পরে আপনার বলটা যায় ওদের পায়ে টাচ করে, তো ফার্স্ট টাচ ছিল লাউতারোর, কিন্তু ওরা দুজন এসে দুই দিক থেকে, এই যে দেখেন কারো পায়ে কিন্তু বল লাগে নাই, আর লাউতারোকে কিন্তু আপনার দুজন মিলেই ফেলে দিছে, এবং তার সাথে পায়ে ট্যাপ করা হয়েছে। ইট ওয়াজ ক্লিয়ার ফাউল। কিন্তু ক্লিয়ার ফাউল হওয়ার পরে যে ঘটনা ঘটলো আসলে পেনাল্টি, সেটা আসলে কতটা আনএক্সপেক্টেড ছিল? কারণ পেনাল্টির সময় কি ঘটেছিল অ্যাজ এ প্লেয়ার, আপনি তো এই সিচুয়েশন ফেস করেছেন বা জানেন। আমরা একটু দেখি আগে, ঠিক হ্যাঁ একেবারে বাইরে দিয়ে, আমরা প্রথমে ভাবছিলাম হয়তো হাত তিনি ঠেকিয়ে দিয়েছেন, কিন্তু না, অফ টার্গেট এই শটটা, দুর্বল একটা কিক তিনি বাড়ির বাইরে দিয়ে মারলেন। মানে কি হয় যে হ্যাটট্রিকের পর এই ম্যাচটা যেভাবে তারা শুরুতে ফুটবল খেলছিল, এবং মেসির উপর একটা আলাদা প্রেশারের কারণে কি এটা হলো, নাকি এটা আসলে হিউম্যান বিং হতে? না, আসলে হিউম্যান বিং। মেসি কিন্তু ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ পেনাল্টি মিসার, এটা জানেন। তো সেক্ষেত্রে বলবো যে আপনার এটা অ্যাজ এ হিউম্যান বিং মিস হইতেই পারে। আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি আপনার পোল্যান্ডের সাথে সে পেনাল্টি মিস করে, কিন্তু আবার আরেকটা পেনাল্টি পায়, গোল করে। তো এবার ওয়ার্ল্ড কাপের ফার্স্ট পেনাল্টি সে মিস করেছে, কিন্তু এন্ড অফ দ্য ডেতে সে 2টা গোল করেছে, সেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো আসলে এটা একটা প্রেশার ভাই। আপনি যখন সবচেয়ে প্রেশার মোমেন্ট হলো পেনাল্টি এবং টাইব্রেকার, ডিউরিং ম্যাচে যদি আপনি পেনাল্টি পান, আসলে এরকম সিচুয়েশনে অনেক ইম্পর্টেন্ট গেম, এটা কিন্তু অনেক বড় গেম ছিল, এইসব গেমে যখনই পেনাল্টি পাবেন একটা প্রেশার ভিতরে কাজ করবে। ইভেন তো যখন ফাইনালে আপনার ধরেন যারা টাইব্রেকার নিয়েছিল গত ওয়ার্ল্ড কাপে, ওইটা কিন্তু আরো বেশি প্রেশার। এই প্রেশারটা আসলে মেসির জন্য কিছুই না। মেসি কিন্তু সেম স্টাইলে এখন পেনাল্টি মারে এবং প্রত্যেকটা গোল হয়। এবং আমার মনে হয় যে ওই যে গ্রেটেস্ট হওয়ার যে ব্যাপারটা, সেটা যে আফটার পেনাল্টি বা পেনাল্টি মিসের পর ফিরে এসে 2 গোল করা, এই জায়গায় যে ওই ম্যাচেই আবার মানসিকভাবে নিজেকে ঠিক করে গোল করা। আমরা প্রথম গোলটা দেখি, সেখানে একটা ম্যাজিক বা একটা কমিউনিকেশন তো ছিলই। আমরা দেখলাম বাপ্রান্তে বাড়ানো হলো, তারপরে আবারও মাঝখানে ক্রস, এবং মাঝখানে পা দিয়ে যেতে দিলেন। এই গোলটা হওয়ার পিছনে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্সই পালন করেছে আপনার মিডফিল্ড। তারা সেইখান থেকে আপনার
ট্রানজিশন মোমেন্টে, ডিফেন্ডিং ট্রানজিশন মোমেন্টে বলটা উইন করেছে। জাস্ট খালি দেখেন ওই জায়গায় মেদিনাকে বলটা দিল আলমাদা, মেসি জাস্ট খেলে আইসে বলটাকে পোস্ট করলো। কিন্তু এই জায়গায় আলমাদার অনেক বড় একটা অবদান আছে, ফলস দেওয়া। ফলসটা অসাধারণ, মানে এটা কি, মানে এটা কিভাবে হয়? আসলে কমিউনিকেশন, এটা হলো কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং। ওরা জানে আসলে মেসির মুভটা কোথায় থাকে, এবং মেসি কিন্তু ডিপে চলে যায় না, ও কিন্তু সবসময় নিয়ার টু ডি বক্স, দেখেন 18 ইয়ার্স এর বক্সে ওর এই যে আস্তে আস্তে যায়, সেইখানে যে রানটা থামে। হ্যাঁ, এই যে দেখছেন, এই যে ওদের যে পাসিং, আপনি যদি লাস্ট ম্যাচের গোল দেখেন, হ্যাঁ নিকো যে গোলটা করাইলো, সেম সিচুয়েশনই কিন্তু ওরা জানে মেসি কোথায় আসবে, এবং জাস্ট খালি চোখ বন্ধ করে সেই জায়গাটা বলটা ছেড়ে যায়। আর আলমাদাকে অবশ্যই সে মেসি সাউন্ড করছে। ইয়েস, এই ব্যাপারটাই জানতে চাচ্ছিলাম যে এখানে আসলে, কারণ তিনি তো দেখছিলেন না, আই কন্টাক্ট কিন্তু ওইভাবে হয় না। তিনি আগে হয়তো পজিশনটা দেখে গেছেন যে মেসি আস্তে আস্তে নামছে, কিংবা গেম প্ল্যানটাই এরকম আপনি যেটা বলছেন যে সেভাবে নামবে, কারণ আগে থেকেই ডি বক্সের মধ্যে ডিফেন্ডারদের কাছে মেসি গেলে তাকে তো নিশ্চয়ই মার্ক করা, অবশ্যই ব্লক করা। আপনার হয়তোবা মনে আছে বার্সা রিয়ালের যেই লাস্ট মিনিটের গোলটা, মেসি কত দূর থেকে স্লো যে জাস্ট বলটা জাগা মতো যে বলটাকে মারলো। তো এই যে সেম সিচুয়েশন, এবং আলমাদাকে অবশ্যই সে সাউন্ড দিয়েছে যে লিভ বা ওদের ল্যাঙ্গুয়েজে, তো সেটা কিন্তু সেইভাবেই সেই কাজটা করেছে। তাহলে সেকেন্ড গোল দেখি, সেটা তো আরো এক মাস্টার ক্লাস ছিল, একেবারে অতিরিক্ত সময়ের, এবং এতবার ট্রাই করা হয়েছে। আমরা সেই গোলটা দেখব খুব বেশ আগে থেকে, একেবারে মাঝ মাঠ থেকে, সেখান থেকে মেসি টেনে নিয়ে তারপরে স্বাভাবিকভাবে ডিফেন্ডারে যখন পৌঁছে গেলেন, তিনি মাঝখানে ক্রসটা বাড়ালেন, আলভারেজ চেষ্টা করলেন, সেটাও কিপার ঠেকিয়ে দিলেন, পরবর্তীতে এসে এই যে ক্রসটা, তারপরে এই যে সেখানেও আটকে দেয়া ডিফেন্ডারের গায়ে দিয়ে, এবং শেষ পর্যন্ত নিজে ঢুকে, এবং বলটা যে তাকে পাস করা হলো, এটা হলো আপনার প্যারাদেস নামলেন লাস্ট, হ্যাঁ প্যারাদেস পাস দিছে, কিন্তু মেসি যখন গোলকিপার প্লাস সেন্টার ব্যাককে কাটিয়ে বলটা বাড়ে মারলো, তখন কিন্তু বলটা সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে যে ও রিবাউন্ড বলটা, সে কিন্তু তার হালটা ছাড়ে না। আপনি দেখেন একটা জিনিস খেয়াল করতে পারবেন, এই যে প্যারাদেস যখন পাসটা দিল, দেওয়ার পরে ও এই যে দুইটারে বিট করেছেন, একবার ডিফেন্ডার এই যে বল মারার পর যে তার রিটার্ন যাওয়াটা, আবার নিজে ধরলো, পাঁচজন কিপার সহ পাঁচজন। কিন্তু এই যে বলটা যখন রিবাউন্ডে আসছে, সে কিন্তু সেই জায়গায় তার রানটা থামায় নাই। সে যদি রানটা থামাইতো হয়তো এই গোলটা দিতে পারতো না। তার কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে, তার সাথে যে সে স্লাইড দিয়ে বলটা মেরেছে না, এটাই কিন্তু গোল হলো। যদি সে স্লাইড না করে মারতো তাহলে গোল হতো না। মানে 2-3 জন ডিফেন্ডার ওখানে প্রস্তুত, কিপার প্রস্তুত, কিন্তু ডিফ্লেক্ট হয়ে বল যে আসলো, বলের সঙ্গে অন রান শুধুমাত্র মেসি গতিতে, এবং এই কারণে তিনি পরবর্তীতে আবার পিক করে বললেন। ESPN এ একটা ক্যাপশন আমার বারবারই মনে পড়ছে কালকে দেখে, এইটা ওই ঘটনাটা যে 1 ভার্সেস 5 ওখানে, বাট দ্য ওয়ান ইজ লিওনেল মেসি। তো এইটাই আসলে পার্থক্যটা করেছে বারবারই। চলে আসে এই যে আপনি এই যে বলটা কিন্তু ডিফেন্ডার পেয়ে গেছিল, এবং কতটা মরিয়া তিনি ছিলেন এই সময় গোলটা করার জন্য, কারণ লাস্ট মোমেন্টে আমরা দেখছিলাম অতিরিক্ত সময় বা তার আগে অস্ট্রিয়া কিন্তু গোল শোধ করতে পারত, প্রায় হেডটা একদম বারের কর্নার দিয়ে চলে যায়। এটা একটা ফ্রি কিক ছিল, ফ্রি কিকটা ফার পোস্টে যায়, ফার পোস্ট থেকে জাস্ট ফ্লিক করে নামাই দেয়, আরেকটা মিডফিল্ডে এসে হেড করে, একটুর জন্য গোল হয় নাই, তাহলে কিন্তু 1-1 হয়ে যেত। তার নেক্সট মোমেন্টে মেসি গোল করলো। আসলে এটা হলো অ্যাকচুয়ালি যে আপনার মানে আমার ক্ষুধা এখনো মিটে নাই, আমি এখনো গোল করতে চাই, আমি এখনো ম্যাচ সেরা হতে চাই, আমি এখনো ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হতে চাই। এটাই হলো এক্স্যাক্টলি মেসি। আমরা মেসির কাছ থেকে এইসব, মানে এই যে ওর মেন্টালিটি, ওর যে ডেডিকেশন, স্যাক্রিফাইস, এগুলি সমগ্র পৃথিবীর মানুষ শুধু স্পোর্টস না, সবাই আমরা শিখতে পারি। তো লিওনেল মেসি আসলে ফুটবলের ঊর্ধ্বে একজন পিওর এন্টারটেইনার, যিনি পুরো বিশ্বকে তার এক জাদুতে মুগ্ধ করেছেন। কিন্তু শুধু মেসির কথা বললে তো হবে না, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হাল্যান্ডরাও বাজিমাত করেছেন। সেগুলো নিয়ে আমরা ফিরবো এক্সপার্ট টেবিলে। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন এক্সপার্ট টেবিল, প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। রঞ্জন শান্ত আছি তপু বর্মনকে সঙ্গে নিয়ে। আর ফুটবল বিশ্বকাপ যারা কাঁপাচ্ছেন তারা তো আছেন ছন্দে। মেসির পর কারো নাম বলতে হলে কিলিয়ান এমবাপ্পের কথা বলতে হয়। রেকর্ড তিনিও ছড়াছড়ি, ব্যাক টু ব্যাক ডাবলস বা
জোড়া গোল তিনি পেয়েছেন এবং তার দল ইরাককে, অর্থাৎ ফ্রান্স ইরাকের ম্যাচটা 3-0 গোলে ফ্রান্স জিতে নিয়েছে। এবং এই ম্যাচটা 3.5 ঘন্টার একটা ম্যাচ হয়ে গেছে, ফিলাডেলফিয়ায় ঝড় বৃষ্টি সেগুলো ছিল, তবে শেষ পর্যন্ত এমবাপ্পের জোড়া গোল এবং এই ম্যাচটা ফ্রান্স জিতেছে এবং তারা বেশ ভালো কন্টেন্ডার এবারে, সেটা তারা ধরে রেখেছে সেই ধারাবাহিকতাটা। আমরা এমবাপ্পের একটু রেকর্ড যদি দেখাই, কারণ মেসি তো ঠিক আছে 18 গোল সেই জায়গায় এসছে, কিন্তু এমবাপ্পে যে তার ঠিক পেছনে এসে তাকে একটা হুঙ্কার দিচ্ছে, যে কোনো একটা ম্যাচে একজন পিছিয়ে পড়লে একজন এগিয়ে গেলে বিপদ। আমরা মেন্স ওয়ার্ল্ড কাপ টপ স্কোরার দেখছি, 28 গেমে 18 গোল, লিওনেল মেসি এই লিডার বোর্ডটা লিড করছে। কিলিয়ান এমবাপ্পে তিনি 28 ম্যাচে, না এই জায়গায় একটা তো আমরা এরর দেখছি, একটা মিস্টেক, তিনি হচ্ছে 16 গোল করেছেন, তাই না? হ্যাঁ, একটা তো গ্রাফিক্সে আমরা একটা মিস্টেক দেখছি, তবে তিনি 16 গোল করেছেন এবং তিনি এগিয়ে যাচ্ছেন এবং বলা যায় ক্লোজাকে তিনি ছুঁয়ে ফেলেছেন অলরেডি, রোনালদোকে তিনি ছাপিয়ে গেছেন। সুতরাং এমবাপ্পে নিয়ে যদি কিছু বলেন, তার যে ছন্দ, তার যে গতিময় ফুটবল আমরা দেখছি, তিনিও অসাধারণ ছিলেন। না, এমবাপ্পে আসলে আমি বলবো যে মানে সে আসলে প্লেয়ার হয়েছে গোলের জন্য, আমার কাছে মনে হয়। আসলে তার যেই গোলের ক্ষুধা এবং তার যে অ্যাকুরেসি স্পেশালি, এটা কিন্তু আপনার মানে সে যে আপনার ধরেন, আমি কালকে খেলা দেখলাম যে আসলে বাম পায়ে যে গোলটা দিয়েছে, আসলে তার উইকার ফুট এটা, এই ফুটে আপনার এত সুন্দর গোল, যেখান থেকে আমরা সবসময় মেসিকে দেখেছি। আসলে মেসি সচরাচর সবসময় এখান থেকে গোল করে, কিন্তু আসলে এমবাপ্পের মানে পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে আসলে ডিফারেন্ট লেভেলের হয়ে যায়, যেটা কিনা আমরা গত 3 ওয়ার্ল্ড কাপ ধরে দেখছি, যেটা আপনার আমাদের মানে এটা আমি বলবো যে ওর জন্য এটা সারপ্রাইজ না, আমাদের জন্য না, কারণ আমরা এমবাপ্পেকে এই রূপেই দেখি সবসময় ওয়ার্ল্ড কাপে। 16 ম্যাচে ওয়ার্ল্ড কাপে 16 গোল, মানে মেসি যেখানে 28 ম্যাচে 18 গোল, সেখানে 16 ম্যাচে 16 গোল এমবাপ্পের, ক্লোজার 24 ম্যাচে 16 গোল, 19 ম্যাচে 15 গোল রোনালদোর। তো সেই জায়গায় 16 ম্যাচে 16 গোল মানে যখন থেকে তার ডেবু হয়েছে তখন থেকে কিন্তু অপ্রতিরোধ্য, প্রতি ম্যাচে 1 গোল হিসাব করলে আপনি প্রতি ম্যাচে 1 গোল। আসলে এমবাপ্পে আপনি যদি তার এই সিজন দেখেন, লাস্ট লিগের সিজন, সে অনেকগুলো গোল করেছে, কিন্তু তার ধারাবাহিকভাবে পারফরমেন্স ছিল না। ইভেন তো তাদের যদি বলি যে কোনো মেজর ট্রফিও ছিল না এবছর, কিন্তু এমবাপ্পে ওয়ার্ল্ড কাপে এসে 2 ম্যাচে 4 গোল করে ফেললো। আসলে তাদের টিমের যে স্ট্রাকচার এবং যে স্টাইল অফ প্লে, আসলে দেমবেলে কালকে গোল পেয়েছে। তো সেই ক্ষেত্রে ফ্রান্সের যেই অবস্থান, তাদের সেখান থেকে ডে বাই ডে ইমপ্রুভ করছে, যেটা কিনা আসলে মানে আপনি ধরতেই পারেন একটা টিম যে কিনা আপনার ইজিলি সেমিফাইনাল খেলতে পারে, ফ্রান্স। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এমবাপ্পের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি ফ্রান্সের, আর সেই কিন্তু অল টাইম হাই স্কোরার ফ্রান্সের হয়ে অলরেডি। হ্যাঁ, তো এটা মানে আসলে তার, সে আরো মনে হয় যে 2 থেকে 3টা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে ইজিলি, ইজিলি আপনার আমার মনে হয় যে সে টপ স্কোরার অফ দ্য অল টাইম ওয়ার্ল্ড কাপ, মানে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা সহজে এমবাপ্পে ভেঙে দিতে পারে। এবং এবারের বিশ্বকাপে কি মনে হচ্ছে, যদি এই প্রশ্নটাও করি, কারণ লিওনেল মেসি যেভাবে ছুটছেন, এমবাপ্পেও সেভাবে ছুটছেন। হ্যাঁ, পার্থক্যটা 2 গোলের আছে। এই ওয়ার্ল্ড কাপ শেষ পর্যন্ত গিয়ে থ্রেট হতে পারে কিনা, কিংবা এমবাপ্পে ছাপিয়ে যেতে পারবে কিনা মেসিকে? না, এই ওয়ার্ল্ড কাপে হয়তো সে পারবে না, এই ওয়ার্ল্ড কাপে পারবে না, এই ওয়ার্ল্ড কাপে মেসিকেও সে টপকাইতে পারবে না, কারণ মেসিও একই ছন্দে, হ্যাঁ মেসি তার চেয়ে ভালো ছন্দে আছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মেসি অলরেডি এই ওয়ার্ল্ড কাপের 1 গোল আগায় আছে, তার সাথে সেইখানে 2 গোল আগায় আছে অল টাইম হাই স্কোরারে। তো আরেক ম্যাচ নরওয়ে সেনেগাল, যদি বলি সেনেগালিজরা 2 গোল নরওয়ে জালে দিয়েছিল, তবে নরওয়ে 3 গোল দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেখানে হাল্যান্ড তিনি জোড়া গোল করেছেন আরও এক বিস্ট, যদিও তার দল কতদূর যাবে সেটা নিয়ে একটা তো সন্দেহ থেকেই যায় সবার, কারণ নরওয়ে দলটার নাম। তবে নরওয়ে এবার অন্যতম ফেভারিটও বলা হচ্ছে এবং তারা সেলিব্রেশন মুডে আছেন, ভাইকিং সেলিব্রেট করছেন বরাবরই এবং দুর্দান্ত ফুটবল খেলছে। আর্লিং হাল্যান্ডকে নিয়ে কি বলবেন আসলে? না, আর্লিং হাল্যান্ড তো আপনার মানে হি ইজ এ মেশিন, মানে গোল মেশিন, আপনি ডাইরেক্ট বলতে পারেন গোল মেশিন। আপনি যদি তাকে ধরেন 1-to-1 থ্রো পাস দেন, সেটাকে সে দৌড়ে যায়, বল ধরে ইজিলি 1-to-1 গোলকিপারে কাটিয়ে গোল দিবে, নাহলে 1 টাচে ফিনিশ করবে। ইভেন দো আপনি যদি তাকে হেডে দেন, সে হলো সবচেয়ে লম্বা এবং তার হেডিং পাওয়ার ওয়ান অফ দ্য বেস্ট এখনকার ফুটবলে। আসলে তাকে আপনার কিভাবে আটকাবেন এটা প্ল্যান করতে হবে। আর তা ওর সামনে কে খেলে, লেফট সাইডে খেলে আই থিঙ্ক নোসা, তার ডান পাশে খেলে সল্ট, তার উপরে খেলে অডিগর। তো তাদের যে কম্বিনেশন, এই কম্বিনেশনটাই আপনার তাকে আগায় দেয় এবং
তাদের মুখস্থ আসলে হালান্ড কোথায় রান করবে, আমরা কোথায় পাসটা দিব। সো অ্যাজ এ টিম যদি উপরের দিকে যেতে পারে, হালান্ডো এই হ্যাঁ, গোল স্কোরারের হ্যাঁ, দিক থেকে দাবিদার, একদম দাবিদার। দাবিদার। সুতরাং এবার একটা টাফ ফাইট হবে, Tough fight হবে। সর্বোচ্চ গোল কার হবে। আলজেরিয়া জর্ডান তাদের ম্যাচ ছিল এবং জর্ডান তারা 1 গোল দিয়েছে, আলজেরিয়া 2 গোলে সেই ম্যাচটা জিতেছে এবং পিছিয়ে পড়েও আলজেরিয়া সেই জায়গা থেকে জিতেছে এবং তাদের যে স্বপ্ন 32 বেঁচে থাকলো। হ্যাঁ, সেই স্বপ্নটা শেষ 32-এর স্বপ্ন বেঁচে থাকলো। সেই ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন, যে গ্রুপের ম্যাচ আলজেরিয়াকে আলজেরিয়া কিন্তু প্রথমে 1 গোল খেয়েছে, হ্যাঁ পিছিয়ে যে পরবর্তীতে আপনার লাস্ট মোমেন্টে যে গোল করে একটা, আসলে যেটা উইনিং গোল। আমি অবশ্যই মানে ভেবেছিলাম যে আলজেরিয়া জিতবে এই ম্যাচটা, কিন্তু জর্ডান আপনার শুরু থেকে খুব ভালো ফুটবল খেলেছেন। আপনার জর্ডান স্পেশালি এইসব লেভেলের টিম, তো আপনারা হয়তোবা দেখেছেন যে আপনার যেটা আরব কাপ হয়, আরব কাপে কিন্তু আলজেরিয়া আসে, জর্ডান আসে, তার সাথে আপনার ধরুন এশিয়া কাপে কিন্তু তাদের, এশিয়া কাপে না আরব কাপ স্পেশালি এই জর্ডানের সাথে কিন্তু আলজেরিয়া খেলেছেন। এবং এই যে লেভেলগুলো না টিমের, এগুলো স্ট্যান্ডার্ড সেম, কিন্তু কিছু স্পেশাল প্লেয়ার আছে যারা কিনা এগুলাকে একটু আলাদাভাবে করে দেয়, যেটা কিনা আলজেরিয়ার প্লেয়াররা করেছে। আসলে জর্ডানের ওই সময় একটু ডিফেন্ডিংয়ে যদি মনোযোগটা বেশি থাকতো, হয়তো তারা এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে টিকে থাকতো। কারণ তারা 2 ম্যাচে এখন 0 পয়েন্ট, কিন্তু আলজেরিয়ার 2 ম্যাচে 3 পয়েন্ট। তো সেই ক্ষেত্রে এখন জর্ডান ধরেন আমি বলবো যে ব্যাড লাক, কারণ গোল দিয়ে তারা গোল ধরে রাখতে পারে না, যেটা কিনা আর্জেন্টিনা খুব ভালোভাবে করতেছে। এটা যদি ধারাবাহিকভাবে করতে পারে আর্জেন্টিনা, আমার কাছে মনে হয় যে খুব ভালো থাকবে। কিন্তু জর্ডান এখানে তাদের ডিফেন্ডিং মিস্টেকের কারণে গোলটা কনসিড করে। একেবারে আজকে বেশ কিছু ম্যাচ রয়েছে, আমরা আজকের ম্যাচগুলো নিয়ে একটু ছোট্ট করে যদি কথা বলে শেষ করি। আজকে কি পর্তুগাল মাঠে নামছে, ইংল্যান্ড মাঠে নামছে ঘানার সঙ্গে। পর্তুগাল নিয়ে তো আলাদা করে একটা নজর থাকেই, পর্তুগাল তারা উজবেকিস্তানের সঙ্গে খেলবে। হ্যাঁ, ক্রিশ্চিয়ানো আজকে আমার কাছে মনে হয় যে পর্তুগালের এই দিনটাকে কাজে লাগাইতে হবে। আপনার সুবর্ণ সুযোগ, উজবেকিস্তান, আমি জানি আমাদের এশিয়ান দল, কিন্তু উজবেকিস্তানটা আসলে ওয়ার্ল্ড কাপে তো ছোট করে দেখা অসম্ভব ব্যাপার, কিন্তু পর্তুগালের তুলনায় আসলে উজবেকিস্তান কিছুই না। রাইট, এইটা যদি তারা কাজে না লাগাইতে পারে, এখন যারা অফ ফর্মে আছে তারা যদি ফর্মে না ফিরতে পারে, স্পেশালি রোনালদো, সবাই গোল করতেছে, সেই গোল করতে পারছে না। কিন্তু আসলে তার উপরে অনেক কিছু এবার আমার কাছে মনে হয় আজকের ম্যাচটা অনেক ডিপেন্ড। একেবারে পর্তুগালের জয়, সেই আশাটা করাই যায়। ইংল্যান্ড ঘানার ম্যাচটাও ইংল্যান্ড হয়তো এখানে ফেভারিট এবং এগিয়ে থাকবে, এবং ক্রোয়েশিয়া তারাও পানামার সঙ্গে এই ম্যাচটা জিতবে বলে প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ তপুদা যুক্ত হওয়ার জন্য। সামনের ম্যাচ নিয়ে আরো অনেক কথা হবে। এই ছিল আজকের এক্সপার্ট টেবিলে। কাল 2:30টায় আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গে।